নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 25,753 জনের ভাগ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে প্রেস স্টেটমেন্টটা করেছেন, আমি বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শুনিয়েছি, আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনিয়েছি, আইনজীবী ফিরদৌস শামীমের বক্তব্য আজকে আপনাদের কাছে শোনাবো। আমি তার কাছে কতগুলো প্রশ্ন করেছিলাম, কি প্রশ্নের কি উত্তর দিয়েছেন তিনি বলবেন, কিন্তু তার আগে বলি, বারবার যে কথাটা মনে হচ্ছে, আজকে দেখলাম একজন শিক্ষিকা, তিনি চাকরিহারা শিক্ষিকা, তিনি প্রকাশ্যে অন ক্যামেরা প্রকাশ্যে বলেছেন আবার যে চাকরি হারাবো না তার কি গ্যারেন্টি, আবার যে চাকরি হারাবো না তার কি গ্যারেন্টি। এই প্রশ্নটা আমার মনে কিন্তু বারবার প্রশ্নটা ধেয়ে আসছিল। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু চালাকি করার চেষ্টা করছেন যেটা কিন্তু কোর্টে গিয়ে কোনো না কোনো জায়গায় আটকে যাবে। এবং একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিই, এর আগেও আমি সেটা নিয়ে আপনাদের কাছে বলেছিলাম যে আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে স্কুলে চাকরি করেছেন, তার জন্য আপনার একটা স্পেশাল অ্যাডভান্টেজ হবে। এই অ্যাডভান্টেজটা দেওয়া নিয়েই কিন্তু একটা লিটিগেশনের প্রবলেম চলে আসতে পারে। এক, দ্বিতীয়ত হচ্ছে কে যোগ্য কে অযোগ্য, বারবার বলছি কে যোগ্য কে অযোগ্য তার তালিকাটা প্রকাশ্যে বার করতে হবে। অর্থাৎ কোনো অযোগ্য যদি পরীক্ষা দিয়ে দেন, তাকে যদি স্কুলে এই পরীক্ষার সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সেটাও কোর্টে চ্যালেঞ্জড হবে। আবারও বলছি, কোর্টে চ্যালেঞ্জড হবে। একটা ছোট্ট লজিক দিয়ে আপনাদের কাছে আমি এটা নিয়ে কোর্টের রায়টা বারবার পড়েছি, পড়ার পর আমার বারবার মনে হয়েছে। দেখুন, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, তিনি অযোগ্য, অর্থাৎ প্যানেলের একটা টার্ম থাকে, একটা সময় থাকে, একটা বছর থাকে, সেই নির্দিষ্ট বছর শেষ হয়ে গেলে তারপরে যদি কাউকে রিক্রুট করা হয়ে থাকে তাহলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এবার একে বিকাশ ভবন ঢুকিয়ে দিয়েছে যোগ্য হিসেবে, এবার ইনি পরীক্ষা দিতে বসে গেলেন, তখন আবার একটা লিটিগেশনের জায়গাটা তৈরি হবে। এবার এটা মেটানো যেত কী করে? মেটানো যেত একটা অঙ্কে, সেটা হচ্ছে পরিষ্কারভাবে যোগ্য এবং অযোগ্য তালিকাটা যদি প্রকাশ্যে বার করে দেওয়া যেত। দেখুন, খেয়াল করে দেখুন, এই যোগ্য অযোগ্য তালিকাটা কিন্তু এখনও পর্যন্ত বার করা হলো না। তাহলে খুল্লা এক্সপোজড হয়ে যেত একটা সরকার যে এরা হচ্ছে অযোগ্য। এইটাকে যদি ডিক্লেয়ার করে দিত, তাহলে যোগ্যদের মধ্যে কোনো অযোগ্য বা জল মেশানো আছে কিনা সেইটাকে কিন্তু পরিষ্কার করে নেওয়ার একটা সর্বসমক্ষে জায়গা ছিল, সেইটাকে সরকার চেপে রাখলো। এর ফলে কি হলো, বহু অযোগ্যকে চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে। আর যেই ব্যবস্থাটা করে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সেটার একটা লিটিগেশনের জায়গা তৈরি হয়ে যাবে। তার কারণ কোনো না কোনোভাবে নামগুলো বাইরে আসবে। তার আগে সরকার যদি যোগ্য এবং অযোগ্য তালিকাটা প্রকাশ্যে ওয়েবসাইটে বার করে দিত, তাহলে তো খোলা পরিষ্কার হয়ে যেত। যোগ্যর মধ্যে যদি কোনো অযোগ্য মিশে থাকতো, তাহলে দ্যাট নেম কুড হ্যাভ বিন চ্যালেঞ্জ। এক, দ্বিতীয়ত হচ্ছে অযোগ্য যারা যে তালিকা বেরোতো তার মধ্যে যদি কোনো যোগ্য পড়ে থাকে, তাহলে তিনি সরাসরি চ্যালেঞ্জ করতে পারতেন, আমি যোগ্য, আমাকে অযোগ্য তালিকায় ঢোকানো হয়েছে। এই ক্ল্যারিটিটা আনার চেষ্টা করা হলো না, ফলত আলটিমেটলি লিটিগেশনের জায়গাটা পড়ে থাকলো। এবং আমার নিজের ধারণা, এই নতুন যে চাকরির ব্যবস্থাটা করা হচ্ছে, এখান থেকেও তৃণমূল কংগ্রেস টাকা তুলবে, মমতা বন্দ্যোপাধ্যায় দলবল টাকা তুলবেন। তার কারণটা আমি আপনাদের খুব পরিষ্কারভাবে বলি, চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রতিশ্রুতি থাকবে তলার লেভেলে। কেন, ব্রোকারেজ সিস্টেমটা এমন একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে ফেলেছেন এই রাজ্যে, যে ব্রোকারিটা থাকবে, এটাকে আপনি তুলতে পারবেন না। যেমন পুলিশের ব্রোকারি থাকে, চাকরি বিক্রির ব্রোকারিটাকেও ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছে এই বর্তমানে গত 14 বছরের একটা সরকার। ফলত আলটিমেটলি চাকরি পাইয়ে দেওয়ার যে জায়গাটা তৈরি হবে, এবং এই চাকরি পাইয়ে দেওয়ার প্রথম ধাপটা হবে অযোগ্যদের যোগ্যদের তালিকার মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমি সিম্পল একটা উদাহরণ দিই আপনাদের কাছে, তালিকাটা আমার কাছে আছে, আমি সেটা নিয়ে প্রকাশ্যে আনছি না, সঙ্গত কারণেই, বুঝতে পারছেন আইনগত ব্যাপার, এখন এই মুহূর্তে মামলা চলছে, পরবর্তীকালে রিভিউ পিটিশন ফয়সালা হয়ে গেলে হয়তো সেই নামটা আমাদের আনার সুযোগ থাকবে। এই যে স্কুলগুলোতে যে নামগুলো পাঠানো হয়েছে না ডিআইআর অফিসে, পরবর্তীকালে দফায় দফায় তালিকা গেছে, এর লোক ওর লোক, নেতার লোক ওর লোক। ব্রাত্য বসু যে প্রকাশ্যে তালিকাটা বার করছে না, তার কারণটা কি? ওই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবে, তাতে যোগ্য তালিকায় প্রচুর জল মেশানো হয়েছে, এটাই আমি সাসপেক্ট করছি। মানে এই তালিকা পরবর্তীকালে তৈরি হচ্ছে, সেই তালিকা আবার এতে গেছে। আমার কাছে আছে তালিকা, আমি সেরকম একটি তালিকা হাতে নিয়ে আপনাদের কাছে আমি কথা বলছি যে এই অযোগ্য তালিকাকে পরবর্তীকালে যোগ্যের মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবার এরা যদি পরীক্ষায় বসে, তখন বাঁধবে আরেকটা গণ্ডগোল। অর্থাৎ এই পর্বে তৃণমূল কংগ্রেসের টাকা তোলার আরও একটা স্কোপ থাকবে, আরও বিবিধ বিষয়ে টাকা তোলার ছক তৈরি হচ্ছে। ধরুন, অযোগ্যদের চাকরি দেওয়া, অযোগ্যদের চাকরি একটা সিস্টেমের মধ্যে আপনি অযোগ্যদের চাকরি জন্য অন্য ডিপার্টমেন্টে যে মুহূর্তে দরজা খুলবেন, এবং যেহেতু এখানে অযোগ্য বিবেচিত হয়েছেন, সেখানে তিনি চাকরি পাবেন বলে যে অঙ্কটা করা হচ্ছে, সেই অঙ্কের মধ্যেও আবার টাকা তোলার একটা ছক থাকবে। এবং সর্বোপরি যে কথাটা আমি আপনাদের কাছে বলছি, স্কুল সার্ভিস কমিশনের হাতে এই পরীক্ষা ব্যবস্থা রাখা চলবে না। এই দাবিটা আপনারা যারা পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন, আপনারা এই দাবিটা তুলুন।
ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কোনো বডি, তাদের হাতে পরীক্ষার ব্যবস্থাটা থাক। আমি বহুদিন আগে আপনাদের কাছে বলেছিলাম 3টে দাবি থেকে সরে আসবেন না যারা 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 চাকরিহারা শিক্ষকরা রাস্তায় বসে আছেন। 1 নম্বর দাবি, যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে সরকারকে। 1। 2, ওএমআর শিটের মিরর ইমেজ ওয়েবসাইটে আপলোড করতে হবে, যেটা হাইকোর্টের নির্দেশ আছে। 2। তৃতীয়ত, যেটা মেহবুব আলম কয়েকদিন আগে বলেছিলেন, প্রকাশ্যে বলেছেন প্রেস কনফারেন্স করে, যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটারটা দিতে হবে সরকারকে। দেখুন, এই 3টের কোনোটাই কিন্তু মেনটেন্ড হলো না, এবং চাকরিহারারা আন্দোলন করতে গিয়ে এই 3টে দাবিতে স্টিক করে থাকতে পারলেন না। কোনো একটা জায়গায় ভেতরে আন্ডারস্ট্যান্ডিং, সেটিং, অ্যাডজাস্টমেন্ট কোনো নেতার সঙ্গে চলছিল, অনেকদিন ধরেই খবর পাচ্ছিলাম। কিন্তু চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিকাশ, ব্রাত্য বসুরা এদের চাকরিহারাদের মধ্যেও বিভেদ তৈরি করার জন্য এক শ্রেণীকে কিনে নেওয়ার চেষ্টা করছেন, এবং তারা সত্যি কথা বলতে বিক্রি হয়েও গেছেন। তা না হলে এই দাবিগুলো থেকে ফিরে আসতেন না। আমি আবারও বলছি, যারা চাকরিহারা প্রেস স্টেটমেন্ট করলে আগে প্রথম দাবি তুলুন, যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ্যে আনতে হবে। দ্বিতীয়ত, ওয়েমারের মিরাজ ইমেজ সামনে আনতে হবে। তৃতীয়ত, যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার ইমিডিয়েটলি ইস্যু করতে হবে। আমি বলছি, রিভিউ পিটিশনের আগে এই 3টে কাজ করতে পারলে রিভিউ পিটিশনের কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আবারও বলছি, যদি এই 3টে শর্তকে আপনারা জোর দিয়ে বলেন, আমি আজকে শুনছিলাম চিন্ময় মণ্ডলের বক্তব্য, সেখানে কিন্তু এই মিরর ইমেজ ওএমআর শিট এই বিষয়টা তুললেন, অনেকদিন বাদে তুললেন। কেন এতদিন তুলছেন না? কেন প্রতিদিন তুলছেন না? প্রতি ঘন্টায় তুলছেন না? আর চতুর্থ যে দাবিটা আপনাদের থাকা উচিত আমার মনে হয়েছে, স্কুল সার্ভিস কমিশন, এই সিদ্ধার্থ মজুমদারদের হাতে কোনো রকমভাবে এই রিক্রুটমেন্ট প্রসেস রাখা যাবে না। তার কারণ ওই স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বসে আবার টাকা তোলার একটা নতুন কোনো ছক হবে, এবং তার কিছু কিছু ইন্ডিকেশনস কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতাতে কালকে রিফ্লেক্টেড হয়েছে। আমি সেটা নিয়ে ডিটেলে যাচ্ছি না, আমি সেটা নিয়ে অনুসন্ধান করছি, সেটা নিয়ে পরবর্তীকালে আপনাদের কাছে রিপোর্ট পেশ করবো। কিন্তু আপাতত চলুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এবং এইখান থেকে যে নতুন ছক, জালিয়াতির ছক, কি প্রসেসে জালিয়াতি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, এবং কি হলে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আবার মামলা হবে, শুনিয়েছেন আমাদের কাছে স্পষ্টভাবে ফিরদৌস শামীম, আইনজীবী। ফিরদৌস দা, নমস্কার, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি, কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের প্রেস স্টেটমেন্ট দিলেন, একতরফাভাবে প্রেস স্টেটমেন্ট দিলেন, আমি আইনের ছাত্র নই, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এলএলবি করা লোক নই। আমি যতটুকু পড়াশোনা করেছি, যতটুকু এই নিয়ে অনুশীলন করেছি, বুঝেছি, যেটা আমার মনে হয়েছে প্রচুর জালিয়াতি করার স্কোপ উনি রেখে দিচ্ছেন, যেটা নিয়ে পরবর্তীকালে মামলা হবেই এবং বিপদে পড়বেন এই 25,753 জন। কি বলবেন? দেখুন, উনি কালকে যা যা বলেছেন আমি জানি না উনি নতুন যে নোটিফিকেশন দেবেন সেগুলো ইমপ্লিমেন্ট করবেন কিনা, কারণ নতুন নোটিফিকেশন তো এখনো প্রকাশ হয়নি। উনি বলেছেন 30শে মে প্রকাশ করবেন, আমরা আশায় আছি যে প্রকাশ হবে। কিন্তু উনি যা যা বলেছেন, আমাকে একজন মুখ্যমন্ত্রীর কথা কেন অবিশ্বাস করতে যাবো? উনি বলেছেন যে আমি অ্যাডভান্টেজ দেব যারা চাকরি করতেন। তাহলে নতুন পরীক্ষা নেওয়ার কি গুরুত্ব থাকে? আপনাকে কে মাথার দিব্যি দিয়েছে যে অ্যাডভান্টেজ দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে হবে? তাহলে আমাদের সংবিধানে প্রতিটি নাগরিকের যে চাকরির ক্ষেত্রে সমান সুযোগের অধিকার রয়েছে, সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়। আচ্ছা বলুন তো, যে শেতাবুদ্দিন বা নাসরিন বা আব্দুল গনি আনসারি বা লক্ষ্মী টুঙ্গা বা অমিতাভ ঘোষ যারা মামলা করেছে, অমিত ঘোষ, তারা প্রত্যেকে কি অপরাধ করেছেন? তাদের অপরাধ কি যে তারা পয়সা দিতে পারেননি? তারা ভারতীয় নাগরিক না? তারা সমান সুযোগ পাবে না চাকরির পরীক্ষায়? শেতাবুদ্দিনটা বঞ্চিত হলো। শেতাবের র্যাঙ্কের পরে থাকা ব্যক্তি ইনসানকে চাকরি মমতা ব্যানার্জি নিজে দিয়ে দিয়েছে। অঙ্কিতা অধিকারীর চাকরি পরেশচন্দ্র অধিকারীকে দলে ঢুকিয়ে 2019 সালে সেই অঙ্কিতা অধিকারীকে লিস্টের টপে তুলে ইন্টারভিউ না দেওয়া সত্ত্বেও তাকে চাকরি দিয়ে দিয়েছেন। তাদের চাকরি বাঁচানোর জন্য বলছেন যে অযোগ্যদের অন্য ডিপার্টমেন্টে সুযোগ রয়েছে। কলকাতা হাইকোর্টের জাজমেন্টে 363 নম্বর প্যারাগ্রাফটা একবার পড়ে নেবেন। সেখানে নির্দিষ্টভাবে বলা আছে যে যারা এই অবৈধ পদ পেয়ে চাকরি পেয়েছে, সিবিআই তাদের প্রয়োজনে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে পারে। কাস্টোডিয়াল ইন্টারোগেশনের কথা বলা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি কাস্টডিতে গিয়ে তাদের চাকরি দিয়ে আসবেন? আমার প্রশ্ন থাকলো। অ্যাডভান্টেজ আপনি যদি দিতে চান, যেখানে একটা দুর্নীতিযুক্ত একটি পদ্ধতি হয়েছে বলে সুপ্রিম কোর্ট গোটা নিয়োগ পদ্ধতি বাতিল করেছে, এখানে তো দুর্নীতিগ্রস্ত পদ্ধতি মানে কি? একদল রয়েছে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, আর এক দল রয়েছে যারা দুর্নীতির শিকার। তাহলে একটা দুর্নীতিযুক্ত পদ্ধতির বেনিফিট আপনি যারা চাকরি করতো তাদের দেবেন, আর যারা দুর্নীতির ফলে বঞ্চিত হলো, সেটা নাসরিন, তাদের আপনি বলছেন আরো ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে ফেলে দেবো। এটা কখনো হয়? কোন যুক্তিপূর্ণ মানুষ ভারতীয় সংবিধান সম্পর্কে যার একটু ধারণা রয়েছে,
সম্যক ধারণা ছেড়েই দিন, সামান্যতম ধারণা রয়েছে, তার কাছেই তো এটা যুক্তিহীন লাগবে। কিন্তু এই যুক্তিহীন কথা বলছেন কেন? তার পিছনে ওনার নির্দিষ্ট অভিসন্ধি রয়েছে। কি অভিসন্ধি? আপনি যদি ওনার সম্পূর্ণ ইন্টারভিউটা দেখেন, তাহলে দেখবেন, বিশেষ করে এই প্রেস স্টেটমেন্ট গুলো, তাহলে দেখবেন উনার একটা আপ্রাণ চেষ্টা রয়ে গেছে অযোগ্যদের স্যাটিসফাই করা। এখানে আসল গল্প লুকিয়ে রয়েছে। কি? এই অযোগ্য বা মানে বিশেষ করে অবৈধরা, তারা বিশেষ করে টেন্টেডরা, কলঙ্কিতরা, ত্যাগীরা, তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে। এখন এরা অর্থ যদি আদায় করতে চলে আসে তাদের স্যাটিসফাই না করলে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিড়ম্বনায় পড়বেন। এই যে দালালরা পয়সা তুলেছে পাড়ায় পাড়ায়, দালালের উপরে ছোট নেতা, বড় নেতা, মন্ত্রী, তারপরে উনি, এই এই গোটা চক্রটা, টাকা তোলার এই গোটা চক্রটা এফেক্টেড হবে। উনি তাদের পিঠ বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে গেছেন। সেই জন্য দেখবেন অযোগ্যদের প্রতি বার্তা যে তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে মমতা ব্যানার্জি রয়েছে। আর দেখবেন রাস্তায় দাঁড়িয়েও এক শ্রেণীর মানুষ দেখবেন মমতা ব্যানার্জির সাথে রয়েছে। আপনাকে আইডেন্টিফাই করতে অসুবিধা হবে না। এখন মমতা ব্যানার্জির পক্ষে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সেই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকরা। আর এক শ্রেণী রয়েছে যারা বোকা, যারা নিজেদেরকে প্রতারিত করতে চান। আচ্ছা, এই দুই শ্রেণীর মানুষ তার মমতা ব্যানার্জির সাথে রয়েছে। আমি আপনাকে একটা মৌলিক প্রশ্ন করছি, এই বিষয়টা নিয়ে ভাবছি বলেই বলছি। এই যে টেন্টেডদের জন্য বেসরকারি যে মানে সরকারি জায়গায় আমি চাকরির স্কোপ ফাঁকা রাখছি, যেখানে তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন, তারা পরীক্ষায় বসতে পারবে না বলছেন, তাদের অন্য ডিপার্টমেন্টে রিইনস্টেট করার মধ্য দিয়ে যে মেসেজটা দিচ্ছেন যে আমি চোরেদের পক্ষে আছি, কিন্তু সেই রিক্রুটমেন্ট প্রসেস করতে গেলে সেটা নিয়েও তো মামলায় ঢুকে যাবে। অর্থাৎ আপনি অযোগ্যদের বিবেচনা করে দিচ্ছেন এই প্রসেসে, সেখানে অন্যান্যরা যারা অ্যাপ্লিকেশন করবেন, যারা এর মধ্যে ইনভলভ নয়, তাদের প্রতি তো বঞ্চনা হবে, সেটাও তো একটা মামলার জায়গা তৈরি হবে, তাই নয় কি? একদমই। দেখুন, আমি জানি না উনি কিভাবে তাদের অ্যাডভান্টেজ দেবেন। মানে অযোগ্য, ধরুন তিনি একজন গ্রুপ সির অযোগ্য, আমি উদাহরণ দিয়ে বলি, গ্রুপ সির অযোগ্য, তাকে কিভাবে অন্য একটি নিয়োগে অ্যাডভান্টেজ দেবেন বলুন তো? আমাকে একটু বুঝিয়ে বলুন যে এইভাবে অ্যাডভান্টেজ মমতা ব্যানার্জি নেই, কিন্তু উনি বলছেন কেন? করলেই কিন্তু মামলা হবে এবং আবার এদের জীবনটা বিপন্ন হবে। ফলে আপনি আমি প্রত্যেকেই বুঝতে পারছি, প্রতিটি যুক্তিশীল মানুষ বুঝতে পারছে, তাহলে এটা বলছেন কেন? উনি বলছেন তার কারণ ওনার বলার দায় রয়েছে। তার কারণ হচ্ছে উনি বুঝেছেন যে এটা, তাহলে এরা তো জমি বিক্রি করে টাকা দিয়েছে, এরা জমি বিক্রি করা টাকা বেসিক্যালি আদায় করে নেবে। এই আসল গল্পটা হচ্ছে ওই জমি বিক্রি করা টাকা আদায় করতে গেলে যার উপরে এই ও বিক্ষোভ জন্ম হবে, তার মধ্যে উনি হচ্ছেন সর্বাগ্রে। সেই জন্য উনি এইটাকে বাইপাস করানোর জন্য উনি অযোগ্যদের বারবার বার্তা দিচ্ছেন যে দেখো তোমাদের সাথে আছি। দালালরা পাড়ায় পাড়ায় গিয়ে বলতে হবে দেখো দিদি বলে দিয়েছে তোমাদের সঙ্গে আছে, অতএব তোমরা এখন টাকা চেয়েও না, তোমাদের কোনো না কোনো দপ্তরে ঠিক ঢোকানোর ব্যবস্থা করে দেবো। আসল গল্পটা হচ্ছে এখানে, আসল গল্পটা হচ্ছে এখানে। কালকে দেখবেন উনি ফেসবুকে পোস্ট করেছিলেন, উনি ফেসবুক বলতে গিয়ে ফেস টাইম বলে ফেলেছেন। উনি ফেস টাইমে বলবো সিবিআই কে ইমিডিয়েট ওকে কাস্টডিতে নিয়ে ওনার ফোনটিকে নিয়ে ফেস টাইমে কার কার সাথে যোগাযোগ করছেন, কি কি কথা বলছেন, এগুলো সব ইন্টারসেপ্ট করা উচিত। কারণ উনি আবার কিন্তু দুর্নীতি করার পথ তৈরি করছেন। মমতা একটা দেখুন, আমি ওকে আর মানে সাধারণ মানুষ বলি না, মুখ্যমন্ত্রী বলতেও খারাপ লাগে, মানে এই রাজ্যে চোর মুখ্যমন্ত্রী, এই শব্দবন্ধটা বলা বোধহয় এবার প্র্যাকটিস করতে হবে প্রত্যেক বাঙালিকে। তো এই চোর মুখ্যমন্ত্রী কিন্তু কালকে যা করেছেন, না, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। চোর না, চোর বলে চোরেদের অপমান করবেন না। ডাকাত, ডাকাত মুখ্যমন্ত্রী, ডাকাত মহাচোর। কারণ উনি চুরির জায়গায় আর নেই। উনি ভাবুন একবার যে গোটাটা করার পরে, ধরা পড়ে যাওয়ার পরে উনি আবার কি করে দুর্নীতি করা যায়, আবার কি করে ছেলে মেয়েদের আরো বিড়ম্বনায় ফেলা যায়, আবার অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া যায়, তার জন্য নতুন করে স্ক্রিপ্ট রচনা করতে বসে পড়েছেন। ঠিক ঠিক, একদম ঠিক। অনেক ধন্যবাদ ফিরোজ দাস সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।